স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বেলা 11:30 থেকে দুপুর 12টার মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর নৈশভোজে পাশাপাশি দেখা গেছে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীকে। এ সময় তারা পরস্পর কুশলাদি বিনিময় করেন। দুই নেতাকে বেশ কিছু সময় ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। 5ই আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অবস্থান করা নিয়ে এক ধরনের আলোচনার জন্ম দিয়েছে দিল্লি। এবারের বৈঠকে দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের যাত্রা শুরু হতে যাচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বৈঠকে তিস্তা সহ ভারতের সাথে বাণিজ্য, জলবায়ু সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে দুই সরকার প্রধানের মধ্যে। এছাড়াও গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে কিনা বাংলাদেশ, সেই বিষয়টিও রয়েছে আলোচনায়। ঈদে লম্বা ছুটি কাটিয়ে রাজধানী ফিরছে নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, কি বলছেন ঈদ কাটিয়ে ফিরে আসা লোকজন? কোনো ভোগান্তির খবর আছে কিনা? শান্ত, আপনাকে একটু বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, আজ শুক্রবার হলেও আগামীকালও কিন্তু শনিবার সরকারি ছুটি রয়েছে, কিন্তু আসলে ঢাকামুখী মানুষের তুলনায় কিন্তু আবার ঢাকার বাইরে যাওয়ার প্রবণতাই সবচেয়ে বেশি। বিশেষ করে আসলে যারা ঈদ উপলক্ষে ঢাকা গ্রামের বাড়িতে যেতে পারেনি, নারীর টানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা যেতে পারেনি, তারাই কিন্তু আজও কিন্তু স্টেশনে উপচে পড়া ভিড় এবং চোখে পড়ার মতো, যেটি আসলে ঈদের 2-1 দিন আগে যেই পরিস্থিতিটি তৈরি হয় সেই পরিস্থিতির কিন্তু এখনো সেটি আসলে বহাল রয়েছে। এবং যদি আমি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে দেখাতে যাচ্ছি, আসলে প্ল্যাটফর্মের ভেতরে যে আসলে অপেক্ষমান যারা দেখতেই পাচ্ছেন যে আসলে তারা প্রত্যেকেই কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যে যাবে, তাই ট্রেনের অপেক্ষায় আছেন। তো এই সকাল থেকে কিন্তু আমরা যদি সেটি 8টার এর আগের বুলেটিনে যেটি আমরা জানিয়েছিলাম যে আসলে ঢাকামুখী যাত্রীর সংখ্যাটা বেশি ছিল, ঠিক বেলা 1 ঘন্টা পরেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা যেটি হচ্ছে আসলে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাবে এমন লোকের সংখ্যাটা সবচেয়ে বেশি। আর কিছু অভিযুক্ত রয়েছে, আসলে অভিযুক্ত হচ্ছে কি যারা কমিউটার ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন গন্তব্যে যাবে, আসলে লোকাল যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনের টিকিট নিয়ে কিন্তু বরাবর মতোই কিন্তু তারা কারসাজির অভিযোগ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তারা টাকা দেওয়ার পরও কিন্তু তারা সিট পাচ্ছেন না, স্ট্যান্ডিং পাচ্ছেন না। তো সব মিলিয়ে ধরেন এক ধরনের একটা অরাজকতা তৈরি হয়েছে বলেও তারা অভিযোগ করেছেন। আমি যদি রবিবার যেহেতু আসলে অফিস খোলা, তো সেই ক্ষেত্রে আসলে ঢাকামুখী যাত্রীটার হয়তো আগামীকাল এবং কালকের মধ্যে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে কমলাপুর স্টেশনের এই মুহূর্তের অবস্থানটি হচ্ছে অত্যাধিক ভরপুর যাত্রী, তারা আসলে দেশের বিভিন্ন গন্তব্যে যাবে এবং তারা পরিবারের সাথে ঈদ উদযাপন করবে। তো এই ছিল আমার কাছে শান্তা কমলাপুর স্টেশন থেকে সর্বশেষ অবস্থা। নাজিম, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটির পর সাপ্তাহিক ছুটির দিনে নেই চিরচেনা ব্যস্ততা। রাজধানী কারওয়ান বাজারে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জেনে নেব সহকর্মী রিফাত তাসনুভার কাছে। রিফাত, রমজানে কিছুটা দাম কম থাকলেও এখন বাজার পরিস্থিতি কেমন, একটু জান। আপনি জানেন যে এবারে রমজানে কিন্তু মানুষের মধ্যে বেশ একটা স্বস্তি ছিল নিত্যপণ্যের দাম নিয়ে। যারা এসেছিলেন বাজারে সবাই কিন্তু কম বেশি আমাদেরকে বলেছেন যে তারা নিত্যপণ্যের দামে বেশ সন্তুষ্ট। বিশেষ করে সবজির দাম এবং বেশ কিছু পণ্যের দামে তারা সন্তুষ্ট ছিল, যদিও যেগুলো পণ্য আমদানি করা হয় বাদাম থেকে শুরু করে আরও কিছু পণ্য, সেই আমদানিকে তো কিছু পণ্যের দাম বেশি থাকলেও একেবারে যে খুব বেশি ছিল তা কিন্তু নয়। আজকে আমরা জানি যে গতকাল ঈদের ছুটি শেষ হয়ে গেছে, আজকে সাপ্তাহিক ছুটি, আগামীকালও অনেকের ছুটি থাকবে। এরই মধ্যে কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ এবং ঢাকায় ফেরার পর আমরা যতটুকু দেখেছি যে আসলে সকালবেলা চিরচেনা যে রূপটা থাকে কারওয়ান বাজারে, সেই রূপটি কিন্তু আজকে অনেকটাই অনুপস্থিত। মানুষ আছে, লোক আছে, ক্রেতা আছে, কিন্তু পাইকারি বাজারে যে একেবারে খুব বেশি ভিড় থাকে, হই হুল্লোড়, ডাকাডাকি, সেই জিনিসটা কিন্তু আজ আমরা লক্ষ্য করিনি। এবং একটু বলে রাখি যে ঈদের পর ঈদে অনেকে এখানে যারা বিক্রেতা আছেন তারা আমাদেরকে বলছেন যে ঈদের চাঁদ রাত থেকে, অর্থাৎ ঈদের দিন থেকে কিন্তু নিত্যপণ্যের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। বিশেষ করে সবজির দামে আমরা কিছুটা বাড়তি ভাব লক্ষ্য করেছি। যেমন একটু যদি আপনাকে বলে রাখি যে ঈদের আগে শসা কেজি প্রতি বিক্রি করা হয়েছিল 25 থেকে 30 টাকা কেজি দরে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি শসা কেজি প্রতি বিক্রি করা হচ্ছে প্রায়
40 টাকার উপরে। এবং টমেটো দামটি নিয়ে সবাই খুব সন্তুষ্ট ছিল। 20 টাকা দরে টমেটো বিক্রি করা হতো, সেই টমেটো আজকে পাইকারি বাজারে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রোজা শুরুর দিকে চোখ রাঙিয়েছিল লেবু, কিন্তু এবারে আমরা দেখলাম যে প্রতি হালি লেবু 40 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এভাবে প্রতিটি জিনিসের দাম কিন্তু, অর্থাৎ সবজির দাম কেজিতে 5 টাকা 10 টাকা করে বেড়েছে, আমরা এতটুকু লক্ষ্য করতে পেরেছি। তো শান্তা, এই কিন্তু ছিল রাজধানী কারণ বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। রিফাত, আপনাকে ধন্যবাদ। মেঘনা নদীর জোয়ার ভাটার উপর নির্ভর করে লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট থেকে ভোলা বরিশাল নৌপথে চলাচল করছে লঞ্চ ও ফেরি। তবে নাব্য সংকটে ডুবোচরে লঞ্চ ও ফেরি আটকে থাকার কারণে তীব্র ভোগান্তিতে যাত্রীরা। সংকট নিরসনে পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ সহ সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের যোগাযোগের সহজ মাধ্যম লক্ষ্মীপুরের মধু চৌধুরী হাট ভোলা বরিশাল নদীপথ। তবে মেঘনা নদীতে নাব্য সংকটে প্রতিদিনই চরম দুর্ভোগের শিকার হাজারো যাত্রী। ভাটার সময় ডুবোচর জেগে ওঠায় মাঝ নদীতেই অপেক্ষা করতে হয় 5 থেকে 6 ঘন্টা। অন্যথায় কয়েক কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হয় নৌযানগুলোকে। ফেরিঘাটে অপেক্ষায় থাকতে হচ্ছে শত শত যানবাহনকে। আছে ড্রেজিং ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগও। নদীতে সমস্যা পানি নাই, এবং চরে আটকে যাওয়া লাগে, আমাকে টাইম মেকআপ করতে পারি না, যাত্রীদের দুর্ভাগ্য এবং আমাকে সমস্যা। আমাদের যখন ভাটা আসে তখন আমাদের 2-4 ঘন্টা নদীর ভিতর বসে থাকতে হয়, লঞ্চের ভিতর। আমাদের নদী খাল যে খননটা হচ্ছে এটা সঠিকভাবে হচ্ছে না। কিছু জায়গা অল্প সামান্য কিছু জায়গা যদি সুরাইতে সরকারে ড্রেজিং করে দেয় তাহলে লঞ্চ চলাচলের জন্য সুবিধা হবে। যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করলেন বিআইডব্লিউটিএ এর প্রকৌশলী। আমার এখানে মোট এখন বর্তমানে 4টা ডেজার রানিং আছে, আরেকটা ডেজার রানিং হবে আপনার কালকে সকালে ইনশাআল্লাহ। মোট 5টা, আমরা 5টা যে ওভারকাম করতে পারতেছি। আর নাব্য সংকট দূরীকরণে নতুন প্রকল্পের কথা জানান জেলা প্রশাসক। আমরা এর জন্য একটি প্রকল্প তৈরি করেছি, যে একটি বড় ধরনের ড্রেজিং যদি সম্ভব হয় তাহলে এই ধরনের সমস্যা থেকে আসলে এলাকাবাসী, এই জেলার মানুষেরা মুক্তি পাবে। এ নদীপথে দৈনিক 20 থেকে 25টি লঞ্চে গড়ে প্রায় 8 থেকে 10,000 যাত্রী যাতায়াত করে। ডিবিসি নিউজ ডেস্ক। একসময় পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলের প্রধান অর্থকরী ফসল ছিল ধান। সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে স্থানীয় ধানের বিভিন্ন জাত। কৃষিকাজ যান্ত্রিক হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। ফলে ধান চাষ করে খরচ ওঠানোই হচ্ছে কষ্টকর। স্থানীয় জাতের এই ধান রক্ষায় নেই কোনো উদ্যোগ। এদিকে স্থানীয় পর্যায়ে কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধ করার কথা বলছে কৃষি বিভাগ। অরগোড়া, ময়নামতি, মৌলতা, নোনাকুর, চিক, নাখুচি, বাঁশফুল সহ অন্তত অর্ধশত জাতের বাহারি ধানের চাষ হতো এ অঞ্চলে। বর্তমানে কয়েকটি মোটা ও মন্তেশ্বর সহ মাত্র 5-6 জাতের ধান চাষ হচ্ছে। ফসলি জমি কেটে ঘরবাড়ি ও ইটভাটা তৈরি এবং উন্নয়নমূলক কাজ করায় দিন দিন হারিয়ে যাচ্ছে কৃষি জমি। অন্যদিকে কৃষিতে বেশি শ্রমের প্রয়োজন হওয়ায় মানুষের ঝোঁক বেড়েছে অন্যান্য কাজে। অন্যদিকে স্থানীয় জাতের তুলনায় উচ্চ ফলনশীল ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। সাক্ষরখানা কয়েন, আউরদান কয়েন, এই সমস্ত ধানগুলা একটু কম ফলে, এই জন্য দেয় না, আগ্রহ একটু কমছে। ধান হয় না, সার ঔষধের দাম বেশি, খরচ বেড়ে গেছে এবং ফসলও কম। স্থানীয় জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে, দাবি এই কৃষি কর্মকর্তার। স্থানীয় কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয় এবং এটা স্থানীয় জাতটা সে কীভাবে চাষ করবে সেই টেকনোলজিটাও আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়। বাঙালির ঐতিহ্যের সাথে মিশে থাকা স্থানীয় জাতের ধানগুলো রক্ষায় এখনই উদ্যোগ না নিলে একসময় হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলা সনের শেষ দিন ও বর্ষবরণকে ঘিরে পাহাড়ি জেলার রাঙামাটি এখন উৎসবের নগরী। নাচে গানে বাহারি ঢঙে দেখা গেছে তারই বহিঃপ্রকাশ। এমন উৎসবে সামিল হতে পেরে উচ্ছ্বসিত তরুণ তরুণীরা। সকলের মাঝে সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা আয়োজকদের। পাহাড়ি জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসবে মেতেছে পাহাড়ের মানুষ। বিজু, বৈশুক, সাংগ্রাই, বিহু, বিশু নামে আয়োজিত বিভিন্ন জাতিগোষ্ঠী ভিন্ন ভিন্ন উৎসব পার্বত্য অঞ্চলে পালন হয়। মূলত চৈত্রের শেষ দিন ও নববর্ষ বরণকে উপলক্ষ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও পক্ষকালীন ব্যাপী থেকে যায় অনুষ্ঠানের রেশ। এই উপলক্ষে রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে 7 দিন ব্যাপী নানা আনুষ্ঠানিকতা। নাচ, গান ও বিভিন্ন খেলার পাশাপাশি রয়েছে মেলার আয়োজনও।
তাদের কালচারগুলোর সাথেও পরিচিত হওয়ার সুযোগ হয় আর কি, যেটা আমরা তো আসলে সমতলে থাকি। বিজু একটি সামাজিক উৎসব, এটা প্রতি বছর বাংলা বছরের শেষ দিন, চৈত্রের শেষ দিনে এটা আমরা পালন করি। সবাই মিলে একত্রিত করে মানে নতুন বছরকে শুভেচ্ছা জানানো অনেক ভালো লাগে। বিজুর শুভেচ্ছা রইল সবাইকে, বিজুর জন্য বিজুতে দাওয়াত রইল। এবার উৎসবকে আরও রঙিন করে তোলার কথা জানিয়েছে আয়োজকরা। বিজু উৎসব আমরা শুরু করেছি, এখানে আমরা মেলা বসিয়েছি, এখানে 108টি প্লট আমরা উদ্যোক্তাদের কাছে দিয়েছি। তারা বিভিন্ন পার্বত্য এলাকার খাওয়া দাওয়া, পোশাক আশাক সব মিলিয়ে এখানে ডিসপ্লে করা হবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৈশাখী উৎসব 16ই এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলির মাধ্যমে শেষ হবে। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ ও শ্রীলঙ্কার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের আঘাতে দেশ দুটির ব্যবসায়ী নেতাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তাদের শঙ্কা, বড় উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠবেন না। কম শুল্কযুক্ত ও বড় শিল্প শক্তিসম্পন্ন দেশগুলোতে ক্রয়াদেশ স্থানান্তরিত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে $700 কোটি বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে। এই খাতে কাজ করেন 40 লাখের বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী। তাদের এই অংশগ্রহণ দেশটির জনসংখ্যার একটি বড় অংশকে দারিদ্র্য থেকে বের করে আনতে সাহায্য করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে তৈরি পোশাক শিল্প খাত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে গণমাধ্যমটি। শুল্ক আরোপের এই সিদ্ধান্ত এসব ব্যবসাকে বিপদে ফেলবে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।